আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। আমরা আমাদের গত ক্লাসে মেজার্স অফ ভেরিয়েশন শুরু করেছি। আমরা মেজার্স অফ ভেরিয়েশনের মধ্যে মেজার্স অফ ভেরিয়েশন কি, কেন, কিভাবে করতে হয় সেটা নিয়ে একটা সম্যক ধারণা লাভ করেছি। সিগনিফিকেন্সটা দেখেছিলাম, সিগনিফিকেন্স গুলো কি, যে টু ডিটারমাইন দি রিলায়েবিলিটি অফ অ্যান এভারেজ, অর্থাৎ কোন একটা এভারেজের রিলায়েবিলিটি দেখার জন্য আমরা মেজার্স অফ ভেরিয়েশন করি। তারপরে ভেরিয়েবিলিটি কন্ট্রোলটা কিভাবে করবো সেটার একটা বেসমেন্ট হিসেবে বা ভিত্তি হিসেবে আমরা ভিত্তি দেখার জন্য আমরা ভেরিয়েশনটা করবো, স্টাডি করব। আবার দুই বা ততোধিক সিরিজ এটা ভেরিয়েবিলিটির সাথে কম্পেয়ার করার জন্য আমরা এই ভ্যারিয়েন্স অফ ভেরিয়েশন দেখব। আরেকটা হলো ফ্যাসিলিটেট দ্য ইউজ অফ আদার স্ট্যাটিস্টিক্যাল মেজার্স লাইক মেনি পাওয়ারফুল অ্যানালিটিক্যাল টুলস। আমরা যদি বলি টেস্টিং অফ হাইপোথিসিস, আমরা যে টি টেস্ট, হাই স্কোয়ার টেস্ট, জ্যাক টেস্ট এগুলো করবো। অ্যানালাইসিস অফ ফ্লাকচুয়েশনস, প্রোডাকশন কস্ট কন্ট্রোল, এগুলোর ক্ষেত্রে আমরা যে কোরিলেশন অ্যানালাইসিস করি ইত্যাদি আরো বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেজার করার জন্য কিন্তু এই ভেরিয়েশনটা, মেজার্স অফ ভেরিয়েশনটা আমাদেরকে সাহায্য করবে। লাইক কোভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই জিনিসগুলো কিন্তু আমাদের বারবার প্রয়োজন হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা খুবই খুবই জরুরি একটা জিনিস। যাই হোক, আমরা এর আগে দেখেছি গত ক্লাসে যে স্টাডি, আমরা যদি মেজার্স অফ ভেরিয়েশনের ক্ষেত্রে 5টা স্টাডি আছে, 5টা মেথড আছে: রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, এভারেজ ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং লরেন্স কার্ভ। তারপরে লরেন্স কার্ভটা হলো একটা গ্রাফিক্যাল মেথড। তা আমরা আজকের লেকচারে রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন এবং এভারেজ ডেভিয়েশনটা দেখব। আসুন আমরা স্টার্ট করি। আসুন প্রথমে রেঞ্জ দিয়ে শুরু করি। রেঞ্জ ইজ দি সিম্পলেস্ট মেথড অফ স্টাডিং simplest method of studying variation. ভেরিয়েশনের জন্য সবচেয়ে সহজ মেথডটাই হলো রেঞ্জ। It is defined as the difference between the value of the smallest observation and the value of the largest observation included in the distribution. ডিস্ট্রিবিউশনের মধ্যে সবচেয়ে বড় যেই অবজার্ভ ডেটাটা থাকবে এবং সবচেয়ে ছোট যে অবজার্ভ ডেটাটা থাকবে, এই দুটোর মধ্যেকার এটা দুইটার ভ্যালু নিয়ে এবং এই দুটোর ডিফারেন্স দিয়ে কিন্তু আমরা কি করব, এই মেথডে আমরা অ্যানালাইজ করব ভেরিয়েশনটাকে। তো এখানে কি হবে, রেঞ্জ ইকুয়ালস টু L minus S, যেখানে L রিপ্রেজেন্ট করে লার্জেস্ট ভ্যালুকে, S রিপ্রেজেন্ট করে স্মলেস্ট ভ্যালুকে। So the relative measures corresponding to range called the coefficient of range. The relative measure corresponding to range, যে আমরা রিলেটিভ মেজারটা করি রেঞ্জের, সেটাকে বলা হয় কোফিশিয়েন্ট অফ রেঞ্জ। ওকে, কোফিশিয়েন্ট অফ রেঞ্জ, ইট ইজ অবটেইনড বাই অ্যাপ্লাইং দি ফলোইং ফর্মুলা। ফর্মুলাটা কি? লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু ডিভাইডেড বাই লার্জেস্ট ভ্যালু প্লাস স্মলেস্ট ভ্যালু। একটা উদাহরণ দেখি। The following are the prices of shares of a company from Monday to Saturday. আমরা জানি প্রাইস, শেয়ারের প্রাইস প্রতি ঘন্টায় ওঠানামা করে, দৈনিক ওঠানামা করে, মাসিক তো আছে। তো কোনো একটি কোম্পানির শেয়ারের কথা এখানে আলোচনা করছে, যেটা বলছে সোমবার থেকে পরবর্তী শনিবার পর্যন্ত এইভাবে প্রাইসের দামটা, শেয়ারের প্রাইসটা চেঞ্জ হয়েছে। সোমবারে যে দামটা ছিল 200 টাকা, মঙ্গলবারে হয়ে গিয়েছে সেটা প্রতি প্রাইসের দাম 210 টাকা, বুধবারে হয়েছে আবার 208 টাকা, বৃহস্পতিবারে 160, শুক্রবারে 220, শনিবার গিয়ে এটা 250 টাকা। আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দামটা হয়েছে শনিবার, পরবর্তী শনিবারে গিয়ে এটা হয়েছে 250 টাকা। আবার ঠিক তার দুদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার এটা দাম ছিল 160 টাকা। তাহলে আমরা এখন আমাকে বলছে রেঞ্জ বের করো এবং কোফিশিয়েন্ট অফ রেঞ্জ বের করো। আমরা রেঞ্জের ফর্মুলা জানি, লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু। তাহলে রেঞ্জ হলো L minus S। তাহলে L equals to 250, S equals to 160। আমাদের রেঞ্জ হলো 90। আমাদের রেঞ্জ হলো 250 minus 160 equals to টাকা 90। এখন যদি আমাকে কোফিশিয়েন্ট অফ রেঞ্জ বের করতে বলে বা সহগ, রেঞ্জের যেটা সাংখ্য সহগ, সেটা যদি আমাকে বের করতে বলে, আমাদের ফর্মুলা হলো L minus S ডিভাইড বাই L plus S। তাহলে 250 minus 160 ডিভাইড বাই 250 plus 160, 90 ডিভাইড বাই 410, এটা হচ্ছে 0.219। সো আমাদের যদি কখনো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেয়া থাকে, সেক্ষেত্রে রেঞ্জ ইজ ক্যালকুলেটেড বাই টেকিং the difference between the lower limit of the lowest class and the upper limit of the highest class. যেমন দেখি পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এখানে তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এখানে তো ইন্ডিভিজুয়াল ডেটা দেওয়া আছে, এখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, অর্থাৎ এটা ক্লাস ইন্টারভেল করে দেওয়া আছে। দেখুন বলছে কোন একটি কোম্পানির, পার্টিকুলার কোম্পানির প্রফিট লাখে দেওয়া আছে, 10 লক্ষ থেকে 20 লক্ষ পর্যন্ত প্রফিট হয়। কয়েকটা কোম্পানি নিয়েছে, এখানে 8টি কোম্পানির প্রফিট হয় 10 লক্ষ থেকে 20 লক্ষের ভিতর।
20 থেকে 30 লক্ষ টাকা প্রফিট হয়, 20-এর উপরে 30-এর নিচে প্রফিট হয় 10টি কোম্পানির, 30 লাখ থেকে 40 লক্ষ প্রফিট হয় 12টি কোম্পানির। এইভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে এফ। একইভাবে প্রফিট 40 লক্ষ থেকে 50 লক্ষ প্রফিট হয় কতটি কোম্পানির? 8টি কোম্পানির। 50 লক্ষ থেকে 60 লক্ষ পর্যন্ত প্রফিট হয় 4টি কোম্পানি। আমাকে বলেছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের সময় রেঞ্জটা কিভাবে করব? লোয়ার লিমিট অফ দি লোয়েস্ট ক্লাস এন্ড হায়ার আপার লিমিট অফ দি হাইয়েস্ট ক্লাস। তাহলে আমার এখানে লোয়ার লিমিট কোনটা? আমার এখানে লোয়ার ক্লাস যেটা লোয়েস্ট ক্লাস কোনটা? 10 to 12 টি। কারণ 50 to 60 হলো আমার হাইয়েস্ট ক্লাস, 50 to 60 হলো আমার হাইয়েস্ট ক্লাস, এবং লোয়েস্ট ক্লাস হলো 10 থেকে 20। তো লোয়েস্ট ক্লাসের লোয়ার লিমিট কত? 10। লোয়ার ক্লাসের লোয়েস্ট লিমিট হলো 10। তাহলে এস এর মান হবে আমার কত? এস ইকুয়ালস টু হবে স্মলেস্ট ভ্যালু হবে 10, আর হাইয়েস্ট ক্লাসের যেটা আপার লিমিট সেটা হবে এল, এটা হবে এল। তাহলে এল সমান সমান কত হবে? 60, কারণ এখানে 50 থেকে 60 এর আপার লিমিট হলো 60। তাহলে 60 হবে এল, এস হবে 10। তাহলে কিভাবে আমরা করে ফেলি? এল মাইনাস এস ডিভাইড বাই এল প্লাস এস। কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ কিভাবে বের করব? 60 minus 10 divided by 60 plus 10. 50 by 70 equals to 0.714. So range এর কিছু সুবিধা আছে। রেঞ্জটা একটু সিম্পল। Among all the methods of studying variation, range is the simplest to understand and the easiest to compute. It takes minimum time to calculate the value of range. আমরা দেখেছি খুব অল্পতম সময়ের মধ্যে আমরা রেঞ্জটা এবং কোএফিশিয়েন্ট অফ রেঞ্জটা কি করতে পারি? বের করে নিতে পারি। Hence, if one is interested in getting a quick rather than a very accurate picture of variability, one may compute range. অর্থাৎ কারো যদি সময় হাতে কম থাকে, শুধুমাত্র সে দ্রুত একটা অ্যাপ্রক্সিমেট ডেটা দেখতে চায়, অ্যাপ্রক্সিমেট একটা সেই রেজাল্ট দিতে চায়, ইন গেটিং এ কুইক রাদার দ্যান ভেরি অ্যাকিউরেট পিকচার অফ ভ্যারিয়েবিলিটি, সে একদম এক্স্যাক্টলি বা ভেরি অ্যাকিউরেট পিকচার দেখতে চাচ্ছে না, বরং খুব দ্রুত একটা ভেরিয়েশন সে দেখতে যাচ্ছে, সেক্ষেত্রে তার জন্য রেঞ্জটা খুবই ইফেক্টিভ, সিম্পল একটা টুল। ঠিক আছে, এরপর আসুন কিছু লিমিটেশনস আছে, কারণ রেঞ্জের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ডাটাকে নেই না, প্রত্যেকটা অবজারভেশন এখানে কাউন্টেড হয় না। আমরা দেখতে পেলাম ইট ইজ সাবজেক্ট টু ফ্লাকচুয়েশনস অফ কনসিডারেবল ম্যাগনিটিউড স্যাম্পল টু স্যাম্পল। হ্যাঁ, এটা যেহেতু আমরা ওপেন এন্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নিচ্ছি না, বা এখানে ইট ডাজন্ট টেল আস এনিথিং অ্যাবাউট দ্য ক্যারেক্টার অফ দ্য ডিস্ট্রিবিউশন, যে ক্যারেক্টার অফ দ্য ডিস্ট্রিবিউশনটা কেমন সেটা নিয়েও জানা, এবং সবচেয়ে বড় কথা এখানে ইচ এন্ড এভরি অবজারভেশনকে এখানে কাউন্ট করা হচ্ছে না। আমরা দেখেছি, দেখুন আমরা এখানে দেখেছিলাম লোয়েস্ট লিমিট অফ লোয়ার ক্লাস এবং হাইয়েস্ট লিমিট অফ হায়ার ক্লাস, এটা দেখেছিলাম আমরা। এখানেও দেখেছি শুধু হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু নিয়ে কনসিডার করেছি, মাঝখানের অন্যান্য ভ্যালুগুলোকে এখানে আমরা নেইনি। এগুলো ছিল আসলে রেঞ্জের কিছু লিমিটেশনস। এরপর আসুন আমরা চলে যাই কোয়ার্টাইল ডেভিয়েশন। আমরা দেখলাম যে রেঞ্জ হ্যাজ অ্যাজ এ মেজার অফ ভেরিয়েশন ইট হ্যাজ সার্টেন লিমিটেশনস। রেঞ্জের কিছু লিমিটেশনস ছিল। ইট ইজ বেসড অন টু এক্সট্রিম অবজারভেশনস। এখানে দুটো এক্সট্রিম, দুটো পরম মান আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন অবজারভেশনকে নিয়েছি, and it falls to take account of the scatter within the range নিয়েছি। From this there is reason to believe that if the variation of the extreme observations is discarded, the limited range thus established might be more instructive. Okay, so আমরা এটার জন্য কি করব? There has been developed a measure called interquartile range. তখন আমরা একটা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জের কথা আসছি, Q1, Q2, Q3, Q4 এর ক্ষেত্রে আমরা এখানে নিব Q1 এবং Q3 কে, এটা আলোচনা করছি আমরা। The range which includes the medial 50% of the observations. আমরা এখানে কি করব? আমরা এখানে এক্স্যাক্টলি সর্বোচ্চ ডাটা এবং সর্বনিম্ন ডাটা নামিয়ে মাঝের 50% ডাটাকে নিয়ে কাজ করব। মাঝের 50% আমরা অবজারভেশন যেগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা উদাহরণ দেখলে আর সহজে বুঝতে পারবো ব্যাপারটা। আসুন দেখি। That is one quartile of the observations at the lower and another quartile of the observations at the upper end of the distributions are excluded. আমরা প্রথমে কি করব? 100% ডাটার মধ্যে প্রথম 25% ডাটা এবং পরের একদম শেষের 25% ডাটা, 0 to 25% এবং 76 to 100%, এই 25 আপার এক্সট্রিমে 25 এবং লোয়ার এক্সট্রিমে 25% ডাটাকে আমরা কি করব? এখানে ইগনোর করব বা এক্সক্লুড করে দেব যখন আমরা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বা কোয়ার্টাইল ডেভিয়েশনটা বের করব। ঠিক আছে, আমরা দেখি
ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এর জন্য কি হবে Q1 এবং Q3 এর ডিফারেন্স, Q3 থেকে Q1। আমরা Q1 কি জানি, Q1 Q2 Q3 এবং Q4। এখন আমরা যদি সহজ করে বলি Q1 কি, Q1 হলো অ্যাকচুয়ালি 1 to 25। একইভাবে 25 থেকে 50 পর্যন্ত হলো এখানে, আবার 50 থেকে 75 পর্যন্ত হলো এখানে, আবার 75 থেকে আপ টু 100 পর্যন্ত হলো কোয়ার্টাইল 4। এটা 25%, 25%, 25%, 25%। আমরা বলছি আমরা যখন কোয়ার্টাইল ডিভিশনটা করব তখন আমরা প্রথম 25% কে এক্সক্লুড করব, লাস্ট 25% কে এক্সক্লুড করে মাঝের 50% কে নিয়ে আমরা কাজ করব, সেটাই এখানে বলতে চেয়েছি। So very often the interquartile range is reduced to the form of the semi-interquartile range or quartile deviation by dividing it by 2. Symbolically, QD equals to Q3 minus Q1 divided by 2. And QD হলো quartile deviation. আমাদের কোএফিশিয়েন্টটা কিভাবে বের করব? আমাদের কোএফিশিয়েন্টটা কোয়ার্টাইল ডেভিয়েশন হলো Q3 minus Q1 divided by Q3 plus Q1. Third quarter minus first quarter divided by third quarter plus first quarter. আমরা একটা অঙ্ক দেখি, একটা ম্যাথ দেখি। Illustration 3, page number 130. You were given the frequency distribution of 292 workers of a factory according to their average weekly wages. Calculate quartile deviation and its coefficient from the following data. বলছে আমাদেরকে 292 জন ওয়ার্কার, একটা ফ্যাক্টরি 292 জন ওয়ার্কারের এভারেজ উইকলি ওয়েজেস দেয়া আছে। এখন এখান থেকে আমাকে কোয়ার্টাইল ডেভিয়েশন বের করতে হবে এবং এখান থেকে আমাদেরকে কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশনটাও বের করতে হবে, কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশনটাও বের করতে হবে। তাহলে আমরা মানগুলো আগে বসিয়ে নেই, মানগুলো দেয়া ছিল যেভাবে সেখান থেকে আমরা আগে ফ্রিকোয়েন্সিগুলোকে সাজিয়ে নেই, সাজিয়ে ওখান থেকে আমরা কোয়ার্টাইল বের করার জন্য যেটা আমাদের সিএফ লাগবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমরা এর মধ্যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারে মিডিয়ান বের করে দেখেছি, মিডিয়ান, কোয়ার্টাইল, ডেসাইল এবং পার্সেন্টাইল শিখে এসেছি। যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে আমরা পুনরায় সেই লেকচারটি দেখে নিব। আসুন আমরা এখানে সাজিয়ে নিলাম 0 to 130, 1350, 1350 এর আগ পর্যন্ত ওয়েজ পাই, লেস দেন, বিলো বলছে কি, বিলো 1350 ওয়েজ পাই 8 জন ওয়ার্কার। আমি ফ্রিকোয়েন্সিগুলো সাজিয়ে নিলাম, 1350 থেকে 1370 পাই 16 জন, 1370 থেকে 1390 পাই 39 জন, 1390 থেকে 1410 পর্যন্ত পাই 58 জন, 1410 থেকে 1430 পর্যন্ত পাই 60 জন। এইভাবে করে আমাদের ওয়ার্কারগুলো দেওয়া আছে। সিএফটা কিভাবে বের করতে হয় আমরা জানি। যখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব তখন প্রথম ক্লাসের ক্ষেত্রে এক্স্যাক্টলি যেটা ছিল সেটা বসে যাবে এবং এরপর থেকে প্রথম যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা পাবো তার সাথে তার ঠিক পরবর্তী ফ্রিকোয়েন্সিটাকে যোগ করলে আমরা তার ঠিক পরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা পাবো। অর্থাৎ 8 যোগ 16 24, 24 যোগ 39 সমান 63, 63 plus 58 equals to 121, আবার 121 plus 60 equals to 181, কিভাবে 181 plus 40 equals to 221। এইভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো পেয়ে যাব। ক্রমযোজিত ঘটন সংখ্যা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হলো ক্রমযোজিত ঘটন সংখ্যা। আমাদের মিন বের করার জন্য সিএফ এর কোনো বিকল্প নেই। আমরা আগে মিডিয়ানটা একটু দেখি, মিডিয়ানটা কি হচ্ছে। আমরা মিডিয়ানটা দেখছি, মিডিয়ানটা আমরা একটু বের করে নিচ্ছি। মিডিয়ানটা হচ্ছে সাইজ অফ n by 2th অবজারভেশন। আমরা মিডিয়ান আগে থেকেই জানি, 292 divided by 2 equals to 148 অবজারভেশন। আমি আবারও বলছি যাদের মিডিয়ান, কোয়ার্টাইল এগুলো সম্পর্কিত পরিষ্কার ধারণা নেই তারা আমরা পুনরায় আমাদের মিডিয়ান চ্যাপ্টারটা অর্থাৎ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিসে যে লেকচারে আমরা আমাদের এলসি আছে আমরা ওখান থেকে মিডিয়ান সংক্রান্ত লেকচারটি দেখে নেব পুনরায়। তাহলে আমাদের মিডিয়ান, কোয়ার্টাইল এই সংক্রান্ত সমস্যাগুলো আর বা এগুলো বের করতে যে সমস্যা বোধ হতে পারে তা হবে না। তো মিডিয়ানের সাইজটা কি, সাইজ অফ n by 2th অবজারভেশন। n by 2 এর পাচ্ছি কত, n by 2 হলো 292 divided by 2, 140th অবজারভেশন। এখন 140th অবজারভেশনটা কোথায় আছে এটা আমরা কোথায় খুঁজবো, এটা আমরা খুঁজবো
কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে দেখতে পাচ্ছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে এই 8 মানে হলো 0 to 8, 24 মানে হলো 9 to 24, 63 মানে এই 24 মানে হলো 1 to 24, 63 মানে হলো একেবারে 1 to 63, বাট এটার ভিতরে কি আছে এই লেভেলে কি আছে 25 থেকে 63, এখানে আছে 64 থেকে 121, আর এখানে আছে এই লেভেলে আছে কি 140 181 পর্যন্ত, অর্থাৎ অ্যাবাভ 121 বিলো 181, এই ক্লাসের মধ্যে আমার কি আছে 140th অবজারভেশনটা আছে। আমি আবার দেখছি এই ক্লাসটার মধ্যে আমার কি আছে 140th অবজারভেশনটা আছে। তাহলে আমার মিডিয়ান ক্লাস হলো 1410 থেকে 1430, অর্থাৎ 1410 থেকে 1430 এর মধ্যেই এই স্যালারি রেঞ্জের মধ্যে এই উইকলি ওয়েজের মধ্যে কি আছে আমার মিডিয়ান ওয়েজটা রয়েছে। মিডিয়ান ওয়েজটা কত পাচ্ছি, মিডিয়ানটা আছে 1410 থেকে 1430 এর মধ্যে। আমরা জানি মিডিয়ানের ফর্মুলা হলো L প্লাস n/2 ডিভাইড n/2 মাইনাস PCF ডিভাইড বাই F ইনটু I। এলটা কি, এলটা হলো আমরা জানি মিডিয়ানের ক্লাসের লোয়ার লিমিট 1410, এই 1410 এটা হলো আমাদের লোয়ার লিমিট, এটা মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট। n/2 হলো 1/146 আমরা পেয়েছি, এটা বসালাম। PCF এবং Fটা দেখি, Fটা কি, Fটা হলো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। আমাদের যাদের মিডিয়ান বের করতে কোয়ার্টাইল বের করতে সমস্যা বোধ হচ্ছে বা মনে হচ্ছে কিছুটা কম বুঝতে পারছি, আমি আবার আপনাদেরকে অনুরোধ করবো আপনারা মিডিয়ান এবং কোয়ার্টাইল সংক্রান্ত মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারের যে লেকচারটি আছে সংশ্লিষ্ট লেকচারটি আরেকবার একটু দেখে নেব। এফ কি হচ্ছে, এই যে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত 60, তাহলে আমরা এই এফটা বসিয়ে দিলাম 60। পিসিএফটা কি, প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলা হয়। মিডিয়ান ক্লাসের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থাকবে তার ঠিক উপরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাই হলো পিসিএফ, এটাই হলো আমাদের জন্য পিসি কত 121, আমরা দেখেছি 120, 121 বসিয়ে নিলাম। ক্লাস ইন্টারভ্যাল আমরা দেখেছি, ক্লাস ইন্টারভ্যাল কত করে ছিল এখানে 1350 থেকে 1370, 1370 থেকে 1390, আমার ক্লাস ইন্টারভ্যাল আই ছিল 20 করে। আলটিমেটলি আমরা ক্যালকুলেশন করলে আমাদের মিডিয়ান ওয়েজ পাচ্ছি 1418 টাকা 33 পয়সা, এটা ছিল আমার কি মিডিয়ান ওয়েজ। এটাও একটা কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি একটা টুল, মিন মিডিয়ান মোডের মধ্যে মিডিয়ানটাও টুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যমা মান কিংবা মিডিয়ান ভ্যালু এসেছে 1418 টাকা। আমরা এখন Q1 এবং Q2 টা তো Q3 তে চলে যাই। Q1 কত, Q1 মানে হলো সাইজ অফ n/4, আমরা জানি মিডিয়ান মানে হলো n/2 আর Q1 হলো n/4, size of n/4th observation equals to 292 divided by 4, 730 73rd observation। So 73rd observationটা কোথায় আছে দেখে নেই আমরা, অংশটুকু আমাদের আর প্রয়োজন হবে না, আমরা মুছে নিচ্ছি। 73rd কোথায় আছে, 121 এর মধ্যে আছে, এই 121 এর ভিতরেই আমার কি আছে 73rd অবজারভেশনটা আছে। তাহলে এখানে আমার ক্লাস হলো কোনটা 1300 থেকে 1390 থেকে 1410, এবং মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি এখানে ফার্স্ট কোয়ার্টাইলের আমার ফ্রিকোয়েন্সি হলো 58, ফার্স্ট কোয়ার্টাইলের ঠিক উপরের পিসিএফটা হলো 63। এই মানগুলো আমি বসিয়ে নেই, আমি 1390, তো 1390টা বসিয়ে নিলাম এল এর বরাবর, n/4 এর মান হলো 73 বের করেছি এই যে। এরপরে এফ ফ্রিকোয়েন্সি কত পেয়েছি, ফ্রিকোয়েন্সি হলো 58, আমাদের যে ফার্স্ট কোয়ার্টাইল এই কোয়ার্টাইল 1, এটাই হলো আমার কোয়ার্টাইল 1 ক্লাস, কোয়ার্টাইল 1 ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো 58, তো লিখলাম 58। আবার কোয়ার্টাইল 1 ক্লাসের ঠিক উপরের পিসিএফটা হলো কত 63, সেই লিখলাম 63। আই সমান কত 20, আমাদের কত, আমাদের এখানে যেই ইন্টারভ্যাল ক্লাস ইন্টারভ্যাল ছিল 20, তাহলে 1390 যোগ আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 1393.448 বা 45। তাহলে দেখতে পাচ্ছি এটা মিডিয়ানের চেয়ে কিন্তু সামান্য কম, মিডিয়ান কত মাঝারি মান 50th অবজারভেশন বা 50 প্রথম 50টি এবং শেষ 50টি গড় হলো আমাদের এখানে 1418 টাকা।
তো আমাদের ফার্স্ট কোয়ার্টাইলের আমাদের মিডিয়ান আমাদের ফার্স্ট কোয়ার্টাইলের মান পাচ্ছি কত? 1393 টাকা 45 পয়সা। কিভাবে আমরা থার্ড কোয়ার্টাইল বের করি? থার্ড কোয়ার্টাইল মান হলো সাইজ অফ 3n ডিভাইড বাই 4, 3n ডিভাইড বাই 4। তো 3n ডিভাইড বাই 4 হলো 3 into 292 ডিভাইড বাই 4, which is 22,219 বা 219th অবজারভেশন, 219তম অবজারভেশন। তো 219 আমি কোথায় পাবো একটু খুঁজে নিই। দুশো 181 এই 219টা পাবো এখানে। তাহলে আমার অবজার্ভড Q3 এটাই হলো আমার থার্ড কোয়ার্টাইলের ক্লাস, এটাই হলো আমার থার্ড কোয়ার্টাইলের। তাহলে আমার এই হলো আমার লিমিট, এই হলো আমার ফ্রিকোয়েন্সি, এই হলো আমার ফ্রিকোয়েন্সি পিসিএ। ঠিক আছে, তাহলে আমরা মানগুলো বসিয়ে নিই এখন। Q3 L plus 3n divided by 4 minus PCF divided by F into I। তো L সমান কি হবে? L সমান হলো আমার প্লাস কত? 1430, তাহলে 1430 এই বসে গেল। 3n by 4 কত পেয়েছি? 219 পেলাম, 219। F কত? F সমান 40, এই যে F সমান 40 এবং PCF সমান 181। এই F সমান 40, PCF সমান 181, I সমান 20। ক্যালকুলেশন করলে আমরা মান পাচ্ছি 1449। তো আমি এখানে Q1 ও পেয়ে গেছি, আমি Q3 ও পেয়ে গেছি। এখন আমি কোয়ার্টাইল কিভাবে বের করব? আমার কোয়ার্টাইলের কোএফিশিয়েন্ট কি? আমার কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইলের ফর্মুলা হলো Q3 minus Q1 divided by Q3 plus Q1। তাহলে 1449 minus 1393.448 divided by 1449 plus 1393.448। ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি আমার কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন হলো 0.020। আমার কোএফিশিয়েন্টটা কত পেলাম? 0.020। সো এইভাবেই আমরা অ্যাকচুয়ালি আমাদের কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশনটা বের করতে পারি। আসুন এখন আমরা আমাদের পরবর্তী আলোচনা যেটা করব সেটা হলো অ্যাভারেজ ডেভিয়েশন। তো আমরা ইতিমধ্যে দুটো আলোচনা করে ফেলেছি ভেরিয়েশনের টুল, একটি ছিল আমাদের রেঞ্জ, দ্বিতীয়টা ছিল কোয়ার্টাইল ডেভিয়েশন। So the two methods of variation discussed above, namely range and quartile deviation, are not measures of variation in the strict sense of the term because they do not show the scatterness around an average. So, however, to study the information of the distribution, we should take the deviations from an average. ঠিক আছে, এই দুটোই কিন্তু অ্যাভারেজ থেকে ডেভিয়েশনটা নেয়নি। আমরা দেখেছি রেঞ্জের ক্ষেত্রে আমরা টপ এবং লোয়েস্ট এবং হাইয়েস্ট মানের মধ্যে করেছি, বা কোয়ার্টাইল ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল নিয়ে করেছি, যেখানে আমরা প্রথম 25% এবং শেষ 25%কে ইগনোর করেছি। So the two other measures, namely two other measures, namely the average deviation and the standard deviation, help us in achieving this goal. এই যে সমস্যাটা আমরা বোধ করছি সেটা কিন্তু আমরা অনেকটাই কাটিয়ে উঠবো এভারেজ ডেভিয়েশনে, এবং সবচেয়ে বেস্ট রেজাল্ট আমরা পাবো ভেরিয়েশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে। এটাই সবচেয়ে পরিচিত, প্রচলিত এবং সবচেয়ে জনপ্রিয় টুল ভেরিয়েশন স্টাডি করার জন্য। তো আমরা প্রথমে এখন আমরা দেখবো এভারেজ ডেভিয়েশন। এভারেজ ডেভিয়েশনটা কি? Average deviation is obtained by calculating the absolute deviations. Absolute deviation গুলো পরম মানগুলো নিব, পরম মানগুলো মানে পজিটিভ নেগেটিভ না, of each observation from median or mean। আমরা হয় মিডিয়ান ভ্যালু থেকে এটার প্রত্যেকটা অবজারভেশনের কি নিব, ডেভিয়েশন গুলো অ্যাবসলিউট ভ্যালুটা নিব, অথবা যদি আমাদের অ্যারিথমেটিক মিন দেয়া থাকে, অর্থাৎ কোনো অবজারভেশনে যদি আমার অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড় দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা ডেভিয়েশন গুলো কি নিব, অ্যারিথমেটিক মিন থেকে অ্যাভারেজ ডেভিয়েশন গুলো নিব, এবং অবশ্যই এগুলো অ্যাবসলিউট ভ্যালুটা নিব, পজিটিভ অথবা নেগেটিভ নিব না, আমরা কিন্তু ডিফারেন্সটা নিব। আমরা অ্যাবসলিউট ভ্যালু বলতে কি বুঝাচ্ছি? যেমন 5 - 3, এখানে আমরা পজিটিভ ভ্যালু পাচ্ছি +3। আবার আমরা যদি 3 - 5 করি, সরি আমি একটু কারেকশন করে নিই, আমরা যদি বলি 5 - 3 তখন আমরা পাচ্ছি +2,
আবার যদি বলে 3 - 5 তখন পাচ্ছি -2। সো এখানে দেখতে পাচ্ছি একটা ডিরেকশন +2 এবং -2। কিন্তু আমরা যখন এই এভারেজ ডেভিয়েশনের অ্যাবসলিউট ডেভিয়েশনটা নিব তখন কিন্তু আমরা এখানের মধ্যে শুধুমাত্র গ্যাপটা নিব, অর্থাৎ ডিফারেন্সটা নিব, যে 3 এবং 5 এর ডিফারেন্সটা কত। 3 এবং 5 এর ডিফারেন্সটা হলো +2। তো ওইটাই নিব আমরা। এখানে আমরা 5 - 3 বা 3 - 5 এই কাজটি করব না। তো এভারেজ ডেভিয়েশন যদি আমরা প্রত্যেকটা অবজারভেশনের ডেভিয়েশনটা মিডিয়ান থেকে নিই, ওই ডিস্ট্রিবিউশন সেট অফ ডিস্ট্রিবিউশনের মিডিয়ান থেকে যদি আমি ডেভিয়েশনটা নেই, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা হবে সামেশন absolute deviation of x minus absolute value of x minus median value divided by n, number of observation। আর যদি ডেভিয়েশন গুলো আমি থেকে নেই, মিন থেকে নেই, অ্যারিথমেটিক মিন থেকে নেই, গাণিতিক গড় থেকে নেই, সেক্ষেত্রে ফর্মুলাটা হবে সামেশন x minus x bar divided by n বা নাম্বার অফ অবজারভেশনস। এখানে n টা হলো অ্যাকচুয়াল ভ্যালু ইচ এন্ড এভরি অবজারভেশন, আর মিডিয়ান হলো অবজারভেশন গুলোর মিডিয়ান মান বা মিডিয়ান ভ্যালুটা। সো n টা হলো কি নাম্বার অফ অবজারভেশনস, আর এই ক্ষেত্রে x minus x bar, x বারটা হলো গাণিতিক গড় আর x টা হলো প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল, আর এটা হলো টোটাল নাম্বার অফ অবজারভেশন। তো আমরা একটা ম্যাথ দেখি। আমরা ইলাস্ট্রেশন 5 টি একটু দেখি। আমরা সরাসরি গ্রুপ ডেটাতে চলে যাই। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন হবে গ্রুপ ডেটাটা। আমরা এখানে আনগ্রুপ ডেটাও আছে, আনগ্রুপ ডেটার মানও আছে, আনগ্রুপ ডেটাটাও দেখতে পারি সহজে। এই যে আমরা এখানে দেখে নিই, প্রথমে আনগ্রুপ ডেটাটাই দেখে নিই। তাহলে ক্যালকুলেট দি এভারেজ ডেভিয়েশন এন্ড কোএফিশিয়েন্ট অফ এভারেজ ডেভিয়েশন। Calculate the average deviation and coefficient of average deviation of the two income groups of 5 and 7 workers working in two different branches of a farm। হচ্ছে দুটো ফার্মের দুটো ইনকাম গ্রুপ আমি নিয়েছি, এখানে দুটো ডিফারেন্ট ব্রাঞ্চ, একটা ফার্মের দুটো ডিফারেন্ট ব্রাঞ্চে দুটো ইনকাম গ্রুপের আমি নিয়েছি ডেটা। প্রথম ব্রাঞ্চে 5 জন চাকরি করে, 5 জনের ইনকাম হলো এগুলো 4000, 4200, 4400, 4600 এবং 4800। আর দ্বিতীয় ব্রাঞ্চটিতে যথাক্রমে ইনকাম গুলো হলো 3000, 4000, 4200, 4400, 4600, 4800, 5800, 7 জন। এখন আমরা কিভাবে করব? যেহেতু এখানে কোনো ফ্রিকোয়েন্সি দেয়া নেই, সেক্ষেত্রে আমরা সহজেই করে ফেলতে পারবো, সমস্যা হবে না। তো আমরা দেখুন এখানে কি করছি, প্রথমে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইনকামটা লিখে ফেললাম। যেহেতু গেলে এখানে আমরা আনগ্রুপ ডেটা দিয়েছে, কোনো রকমের কোনো ক্লাস ইন্টারভ্যাল বা ফ্রিকোয়েন্সি দেয়া নেই। তো প্রথমে 4000, তো 4000 হলে আমাদের মিডিয়ান ভ্যালুটা আমরা একটু বের করে নিই। আমাদের এখানে মিডিয়ান, আমাদের এখানে কত, 4000 x মাইনাস মিডিয়ান, আমাদের মিডিয়ান ভ্যালু দেওয়া আছে 4400। ওকে, সো আমাদের এখানে দেখুন 4000 বিয়োগ 4000, আমরা যদি এখানে ডিফারেন্সটা নেই, 4000 এবং 4400 ডিফারেন্সটা কত, 400 লিখে নিলাম। 4200 এবং 4400 ডিফারেন্স কত, 200 লিখে নিলাম। 4400 এবং 4400 ডিফারেন্স হলো 0। এখানে মিডিয়ান ভ্যালু কোনটা আমরা ধরছি, একদম মাঝে যেটা আছে 1 2 3 4 5। আমরা যখন এটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং ক্রমে সাজাবো, হয় ছোট থেকে বড়র দিকে মানগুলো সাজাবো, না হয় বড় থেকে ছোটর দিকে সাজাবো। মাঝে যে মানটা থাকবে সেটাই হলো আমাদের মিডিয়ান ভ্যালু। এটাই হলো আমার এখানে এই ডিস্ট্রিবিউশনের মিডিয়ান ভ্যালু। তাহলে 4000 এবং 4400 এর ডিফারেন্স বা এভারেজ ডেভিয়েশন আমরা যেটা নিচ্ছি, এভারেজ ডেভিয়েশনের অ্যাবসলিউট ভ্যালু, আমি আবার বলছি অ্যাবসলিউট ভ্যালু, শুধু ডিফারেন্সটা নিব, কোনো পজিটিভ নেগেটিভ সাইন দিব না। অ্যাবসলিউট ভ্যালুটা কত, অ্যাবসলিউট ভ্যালু সবসময় পজিটিভ হয়। 4000 এবং 4400 এর ডিফারেন্স হলো 400, 4200 এবং 4400 এর ডিফারেন্স 200, 4400 এবং 4400 এর ডিফারেন্স 0, 4600 এবং 400 ডিফারেন্স 200, 4800 এবং 400 ডিফারেন্স 400 লিখে নিলাম। সামেশন করলে আমরা পাচ্ছি x মাইনাস মিডিয়ান, সামেশন করলে 1 2 0। তো আনগ্রুপ ডেটার ক্ষেত্রে ফর্মুলাটা হলো এভারেজ ডেভিয়েশন ডিভাইড বাই মিডিয়ান, এভারেজ ডেভিয়েশন ডিভাইড বাই মিডিয়ান। তাহলে আমাদের এভারেজ ডেভিয়েশন ডিভাইড বাই মিডিয়ান হলে আমরা এখানে এভারেজ ডেভিয়েশনটা বের করে নেই। এভারেজ ডেভিয়েশন কত, এই যে সামেশন x মাইনাস মিডিয়ান ইকুয়ালস টু 1200 অর্থাৎ 1200, 1200, তাহলে 1200 ডিভাইড বাই 5 ইকুয়ালস টু 240। তাহলে ব্রাঞ্চ 1 এর ক্ষেত্রে আমার এভারেজ ডেভিয়েশন কত আসলো, 240। আর কোএফিশিয়েন্ট অফ এভারেজ ডেভিয়েশন কত আসলো,
অ্যাভারেজ ডেভিয়েশন ডিভাইড বাই মিডিয়ান, এটা আমাদের এই কোফিশিয়েন্টের ফর্মুলা। সহগ বা সহগ যাকে বলি, অ্যাভারেজ ডেভিয়েশন যদি মিডিয়ান থেকে নিই তাহলে মিডিয়ান বসবে, আর যদি মিন থেকে নিই তাহলে আমার বসবে অ্যাভারেজ ডেভিয়েশন ডিভাইড বাই মিন ভ্যালুটা বসবে। কিন্তু আমাদের এই ম্যাথে যেহেতু মিডিয়ান দেওয়া আছে তাই আমরা মিডিয়ানটা ইউজ করছি। তাহলে অ্যাভারেজ ডেভিয়েশন ডিভাইড বাই মিডিয়ান মানে 240 ডিভাইড বাই 4400। এই যে আমাদের মিডিয়ান ভ্যালু কত ছিল, আমাদের এখানে মিডিয়ান ভ্যালু ছিল 4400। অ্যাভারেজ ডেভিয়েশন 240 ডিভাইড বাই 4400, 4400 ইকুয়ালস টু 0.054। আর ব্রাঞ্চ 2 এর ক্ষেত্রে আমরা একইভাবে নেই। ব্রাঞ্চ 2 এর ক্ষেত্রে যদি আমি এটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করি তাহলে দেখতে পাচ্ছি মাঝের ভ্যালুটা পাচ্ছি একইভাবে 4400। তো 4400 এর সাথে 3000 ডিফারেন্সটা কত, 1400। 4000 এর সাথে 4400 এর ডিফারেন্সটা কত, 4000 এর সাথে 4400 এর সাথে ডিফারেন্সটা হলো আবার কত 400। 4200 এর সাথে 4400 ডিফারেন্সটা হলো 200। এইভাবে করে আমরা সামেশন করলে পাচ্ছি x মাইনাস মিডিয়ান গুলো, তাকে সামেশন করলে পাচ্ছি 4000। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অ্যাভারেজ ডেভিয়েশন গুলো নিব এবং এটার অ্যাবসলিউট ভ্যালুটা নিব। অ্যাবসলিউট ভ্যালু অফ অ্যাভারেজ ডেভিয়েশন গুলো নিলাম 4000 দিলাম। সো আমি এখানে যদি 4000 কে ডিভাইড করি, এখন 4000 ডিভাইড বাই 7, নাম্বার অফ অবজারভেশন দিয়ে 7, এখানে নাম্বার অফ অবজারভেশন ছিল 7, 7 জনের ইনকাম আমি এখানে কাউন্ট করেছিলাম। তো 4000 ডিভাইড বাই 7 ইকুয়ালস টু 571.43। এরপর কোএফিশিয়েন্ট অফ অ্যাভারেজ ডেভিয়েশনের ফর্মুলা কি? কোএফিশিয়েন্ট অফ অ্যাভারেজ ডেভিয়েশনের ফর্মুলা হলো অ্যাভারেজ ডেভিয়েশন ডিভাইড বাই মিডিয়ান অর মিন। যদি মিন থেকে নিই তাহলে মিন থেকে দিব, যেহেতু এখানে মিডিয়ান নিয়েছি মিডিয়ান ভ্যালু কত 4400। এই যে 4400 হলো আমার এখানে মিডিয়ান ভ্যালু। So 571.43 divided by 4400 equals to 0.13। তো এইভাবে আমরা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে অ্যাভারেজ ডেভিয়েশন এবং কোএফিশিয়েন্ট অফ অ্যাভারেজ ডেভিয়েশন বের করতে পারি। এখন আসুন গুরুত্বপূর্ণ যেটি হলো সেটা হলো আমাদের মূলত ব্যবহৃত হয় আমাদের দৈনন্দিন জীবনে বা দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রমে, সোশ্যাল সায়েন্সের রিসার্চের মধ্যে আমরা যে অ্যাভারেজ ডেভিয়েশনটা ইউজ হয় সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় কিন্তু এই গ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা গ্রুপ করে থাকি। So in case of group data, the formula will be average deviation equals to summation of f into absolute value of x minus median value divided by n। এটা হলো আমরা যদি মিডিয়ান থেকে ডেভিয়েশনটা নিই, আমি আবার বলছি মিডিয়ান থেকে যদি ডেভিয়েশনটা নিই, আমরা একটু আগে কিন্তু আমাদের ফর্মুলাটা দেখে এসেছি যে মিডিয়ান থেকে যদি আমি ডেভিয়েশনটা নেই সেক্ষেত্রে আমার ফর্মুলাটা হবে x minus median value divided by n। আর যদি আমরা ডেভিয়েশন গুলো মিন থেকে নেই সেক্ষেত্রে এটা হবে x minus x বার। আমরা এটা একটু অবশ্যই লক্ষ্য রাখি। তাহলে এখানে দেখতে পাচ্ছি x minus মিডিয়ান হতে পারে, আবার সেম এটা কিন্তু এভারেজ ডেভিয়েশন যদি আমরা কিনি, এভারেজ ডেভিয়েশনটা যদি আবার মিন থেকে নেই, অর্থাৎ সেটা যদি আমরা মিন থেকে নেই, এটা যদি মিডিয়ান থেকে না নিয়ে আমরা মিন থেকে নেই তখন হয়ে যাবে এটা summation f absolute value x minus x bar divided by n। আসুন ক্যালকুলেট অ্যাভারেজ ডেভিয়েশন ফ্রম মিন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিডিয়ান বলেনি, এখানে মিন বের করতে বলেছে, মিন থেকে অ্যাভারেজ ডেভিয়েশনটা নিতে বলেছে। তো সেই জন্য আমি ফর্মুলাটা লিখলাম, আশা করি আমাদের সমস্যা হবে না। দেখুন calculate average deviation from mean from the following data। sales data দেয়া আছে in 1000 rupees, 10 to 20, number of days 3, 10 20 to 30 6, 30 to 40 11, 40 to 50 3, 40 to 60 2। অর্থাৎ আমার বলছে 10 থেকে 20000 পর্যন্ত সেলস হয়েছে 3 দিন, আবার 20000 থেকে 30000 পর্যন্ত সেলস হয়েছে 6 দিন, 30 থেকে 40000 পর্যন্ত সেলস হয়েছে 11 দিন, 40 থেকে 50000 পর্যন্ত সেলস হয়েছে 3 দিন, 50 থেকে 60000 পর্যন্ত সেলস হয়েছে 2 দিন। এখন আমাকে এখানে অ্যাভারেজ ডেভিয়েশন বের করতে হবে। প্রথমে আমরা করলাম, আমরা ক্লাস ইন্টারভ্যাল গুলো লিখে ফেললাম।
ক্লাসগুলো লিখে পেলাম 10 to 20। আমি আবার বলছি, এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, মিন বের করতে হবে। সো মিন সংক্রান্ত যদি আমাদের মধ্যে কারো কোনো রকমের কোনো সমস্যা বা দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, কনফিউশন থাকে, তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা মেজার্স অফ মেন্টাল টেন্ডেন্সি চ্যাপ্টারের যে প্লেলিস্টে যে লেকচারটা দেওয়া আছে, কিভাবে আমরা মিডিয়ান বের করি, সরি অ্যারিথমেটিক মিনের যে ক্লাসটি আছে সেই ক্লাসটি আমরা পুনরায় দেখে নিব আমাদের প্লেলিস্ট থেকে, তাহলে আমাদের এখন কনফিউশন থাকবে না। আমরা জানি গ্রুপ ডেটার ক্ষেত্রে যখন আমাদেরকে অ্যারিথমেটিক মিন বের করতে হয়, তখন আমরা প্রথমে আমাদের ক্লাস ইন্টারভেল সহ আমরা ডেটাটা এভাবে সাজিয়ে নেই। এরপর মিড পয়েন্ট বের করি। মিড পয়েন্ট কিভাবে বের করি, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইড বাই 2। সো 10 plus 20 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 15। ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সিগুলো লিখে ফেললাম। 10 to 20 ফ্রিকোয়েন্সি 3 6 11 32 3 6 11 32। এরপর আমরা কি করব, আমরা আমাদের এখান থেকে আমরা ইয়াটা বের করে নিব। x minus 35, এখানে 35টা কি পেয়েছি আমরা ডেভিয়েশন বের করার সময়, d বের করার সময় আমরা যখন d বের করব, d সমান কি, d এর ফর্মুলা হলো d equals to x minus a divided by I। আমাদের d এর ফর্মুলাটা কি, আমাদের d এর ফর্মুলাটা হলো d equals to x minus a। এইটা কি, এটা হলো অ্যাজিউম মিন। এই যে x এর তো দেয়া আছে, এইটা কোনটা হবে, এটা হলো অ্যাজিউম মিন। আমি এখান থেকে যে কোনো একটাকে অ্যাজিউম করে নিব। এই ম্যাথের ক্ষেত্রে আমরা এই 35 কে অ্যাজিউম মিন হিসেবে, অ্যাজিউম ডাটা হিসেবে ধরে নিয়েছি, অ্যাজিউম মিন ধরে নিয়েছি। তাহলে x minus a divided by I, এটা হলো আমার গ্রুপ ডেটার ক্ষেত্রে ডেভিয়েশন বের করার ফর্মুলা। তাহলে প্রথমে 15 minus 35, এই যে 15 minus 35 ডিভাইডেড বাই I কত, আমার ক্লাস ইন্টারভাল হলো 10। তাহলে 15 minus 35 কত, -20 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু -2। এইভাবে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে 15 minus 35 ডিভাইড বাই 10 -2, 25 minus 35 -10 ডিভাইড বাই 10 ইকুয়ালস টু -1, 35 minus 35 equals to 0, 0 divided by 10 equals to 0। এভাবে কিন্তু -2 -1 0 1 এবং 2 আমাদের যাতে ডেভিয়েশন, এফডি ফ্রিকোয়েন্সি ইনটু ডেভিয়েশন এবং আলটিমেটলি অ্যারিথমেটিক মিনের সমস্যা আছে, আমরা তাহলে পুনরায় মেজার্স অফ মেন্টাল টেন্ডেন্সি চ্যাপ্টার থেকে অ্যারিথমেটিক মিনের ক্লাসটি দেখে নিব। ডি বের করার পরে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে ডেভিয়েশনকে গুণ করে নিচ্ছি এফডি। 3 2 6, 6 কে 6, 11 0 0, 3 1 3, 2 2 4। সামেশন অফ এফডি ইকুয়ালস টু -5। এইটুকু চলে আসলো আমাদের এফডি। এখন আমরা চলে আসি এভারেজ ডেভিয়েশনের জন্য যেটা করতে হয়, x minus x বার। কেন x minus x বার, এই যে আমাদের ফর্মুলা ছিল x minus মিডিয়ান, যদি মিডিয়ান থেকে আমরা এভারেজ ডেভিয়েশন, কিন্তু এই ম্যাথটিতে ডেভিয়েশনটা নিচ্ছি মিন থেকে, তাই এখানে x minus x বার অর্থাৎ অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিনের জন্য আমাকে প্রথমে অ্যারিথমেটিক মিনটা বের করে নিতে হবে। আমরা আগে প্রথমে অ্যারিথমেটিক মিনটা বের করে নিই। আমাদের অ্যারিথমেটিক মিনের ফর্মুলা কি, a প্লাস সামেশন এফডি ডিভাইড বাই n ইনটু i। এটা কি, এটা হলো অ্যাজিউম মিন। অ্যাজিউম মিন কত, 35 35 লিখে নিলাম। সামেশন অফ এফডি, সামেশন অফ এফডি কত পেয়েছি, -5। এই যে -5, এখানে প্লাস ছিল, এই -5 এর কারণে এখানে প্লাসটা মাইনাস হয়ে গেছে। n নাম্বার অফ অবজারভেশন কত, 25, এই 25টা লিখে নিলাম। ক্লাস ইন্টারভ্যাল কত, i ইকুয়ালস টু 10। 10 এবং 20 এর ডিফারেন্স কত, 10। সো 35 minus 5 divided by 25 into 10, আমরা এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি 35 minus 2 equals to 33। তাহলে আমাদের এখানে অ্যারিথমেটিক মিন পেয়েছি কত, আমাদের অ্যারিথমেটিক মিন x বার equals to 33। তাহলে এখানে প্রতিবার x থেকে আমরা x বার বিয়োগ করব। তাহলে কোন বিয়োগ করব না, দুঃখিত, আমি আবার বলছি, এখানে অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। এভারেজ ডেভিয়েশনের সময় আমরা অবশ্যই এভারেজ ডেভিয়েশন যেটা পাবো সেটা অ্যাবসলিউট ভ্যালু নিব। তাহলে 33, এবং আমার যেহেতু x বার সমান কত, x বার সমান হলো আমার 33। সো x বার যেহেতু 33, তাহলে 15 এবং 33 ডিফারেন্স হলো 18, 25 এবং 33 ডিফারেন্স হলো 8, 35 এবং 33 এর ডিফারেন্স হলো 2, একইভাবে 45 এবং 33 ডিফারেন্স 12, 55 এবং 33 ডিফারেন্স 22। সো এটাকে আমরা এখন f দিয়ে মাল্টিপ্লাই করব, ফ্রিকোয়েন্সি দিয়ে, ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করব। 3 দিয়ে 18 কে মাল্টিপ্লাই করলে 54, একইভাবে 6 8 48, 11 2 22, 3 12 36,
সো 22 দুগুণ 44, সামেশন করলে সামেশন অফ f ইনটু অ্যাবসলিউট ভ্যালু অফ x minus x bar equals to 204. সো আমরা এভারেজ ডেভিয়েশনের জন্য যে মানগুলো দরকার তা আমাদের হাতে চলে এসেছে, আমরা এখন বের করে নিই। এভারেজ ডেভিয়েশন কি? এভারেজ ডেভিয়েশনের ফর্মুলা হলো সামেশন f ইনটু x minus x bar ডিভাইড বাই n। আমাদের এভারেজ ডেভিয়েশন কত পাচ্ছি? এভারেজ ডেভিয়েশন পাচ্ছি আমরা এখানে 200। তো আবার লিখছি এটা 204 ডিভাইড বাই 25। আমাদের average deviation আমরা যদি ক্যালকুলেশন করি 204 ডিভাইড বাই 25 equals to 8.16। আমাদের এভারেজ ডেভিয়েশনের ফর্মুলা দিয়ে আমরা যখন এভারেজ ডেভিয়েশন বের করছি তখন কি পাচ্ছি? 204 ডিভাইড বাই 25 equals to 8.16। আর কোএফিশিয়েন্ট অফ এভারেজ ডেভিয়েশন, আমাদের যে ফর্মুলা কোএফিশিয়েন্ট অফ এভারেজ ডেভিয়েশন, ক্যালকুলেট এভারেজ ডেভিয়েশন। আচ্ছা, আমাদেরকে কোএফিশিয়েন্ট চাইনি, তো কোএফিশিয়েন্ট চাইলে আমরা করে ফেলতাম। কোএফিশিয়েন্ট চাইলে আমরা কোএফিশিয়েন্ট বের করার নিয়ম হলো এভারেজ ডেভিয়েশন ডিভাইডেড বাই মিডিয়ান বা মিন। সো আমরা এভারেজ ডেভিয়েশনকে এখানে বের করে ফেলতে পারি। আমাদের 8.16 আসলে এভারেজ ডেভিয়েশন, 204 ডিভাইড বাই 25 ইকুয়ালস টু 8.16। সো দ্যাটস দ্য এভারেজ সেট। এভারেজ মানে হলো আমাদের অ্যারিথমেটিক মিন। এভারেজ সেট বলতে এখানে আমরা বুঝাচ্ছি মিনকে, অর্থাৎ আমাদের অ্যারিথমেটিক মিন আসছিল 33, অর্থাৎ আমাদের এভারেজ সেল ছিল 33,000 পার ডে প্রতিদিন। এই ফার্মের যে কোম্পানিটির আমরা ক্যালকুলেশন করেছি সেই কোম্পানির এভারেজ সেল হলো প্রতিদিন 33,000 টাকা করে বিক্রি হয়। এভারেজ ডেভিয়েশন হয় 8.16,000, অর্থাৎ ভেরিয়েশন যেটা হয় পার ডে 8.16,000, এটা কিনা যথেষ্ট বড় ডেভিয়েশন আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আজকের লেকচারটি। আমাদের আজকের লেকচারে আমরা যা যা আলোচনা করলাম, আমরা আজকের লেকচারে রেঞ্জ নিয়ে আলোচনা করলাম। রেঞ্জ কিভাবে নির্ধারণ করব, রেঞ্জ কি কি কাজে লাগে, একটা সিম্পল মেথড, এটা দেখেছি। রেঞ্জের পরে আমরা আলোচনা করলাম কোয়ার্টাইল ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন কিভাবে ক্যালকুলেশন করব, কোয়ার্টাইল ডেভিয়েশনের কোএফিশিয়েন্ট কিভাবে নির্ধারণ করব তা, এবং ফাইনালি আমরা দেখেছি এভারেজ ডেভিয়েশন কি, কিভাবে মিডিয়ান থেকে এভারেজ ডেভিয়েশন করতে হয়, কিভাবে মিন থেকে এভারেজ ডেভিয়েশন করতে হয়, আনগ্রুপ ডেটা থেকে কিভাবে এভারেজ ডেভিয়েশন বের করতে হয়, এবং ফাইনালি গ্রুপ ডেটা থেকে কিভাবে এভারেজ ডেভিয়েশন বের করতে হয় তা আমরা আজকে আলোচনা করেছি। আজকের লেকচারটি এই পর্যন্তই রইল। আশা করছি আপনারা সবাই লেকচারটি সুন্দর করে বুঝতে পেরেছেন। তো সবাইকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশায়, এবং এই আশা ব্যক্ত করে সবার সুস্থতা কামনা করে আমি আমার লেকচারটি এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ লেকচারটি মনোযোগ দিয়ে দেখার জন্য, শোনার জন্য। আসসালামু আলাইকুম।